প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, চলে যাব আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা। এই ঘটনাটি জুবায়ের ইসলাম ভাইয়ের, এবং এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক চাচার কাছ থেকে। ওনার চাচার নাম আবুল কালাম। ওনার চাচা পেশা একজন মাছ ব্যবসায়ী। তিনি প্রতি হাটবারে সকাল সকাল পদ্মার মাছ কিনতে চলে যান মাওয়া, শরীয়তপুর, এই সমস্ত জায়গায়। সরাসরি সেখানকার জেলেদের কাছ থেকেই তিনি মাছ কেনেন। এমনই এক প্রবীণ জেলে, যার নাম রইসউদ্দিন, স্থানীয় সবাই যাকে রাসু বলে চেনেন, তারই ঘটনা উনি শুনেছিলেন। আর সেই ঘটনাটি উনি পরবর্তীতে জুবায়ের ইসলাম ভাইকে বলেছিলেন। জুবায়ের ইসলাম ভাই আমাদের সামনে উপস্থাপন করেছেন। চলুন শুরু করি ঘটনা। সাল 1988 কি 89। রাসু জেলের বয়স তখন 25 কি 26। টকবগে যুবক তখন তিনি। ভয় ডর বা অতিপ্রাকৃত কোনো কিছুই তিনি গ্রাহ্য করেন না। সাহসী মানুষ হিসেবে এলাকায় তার বেশ নামডাক। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাত বিরেতে কোনো কাজ পড়লে ওনাকে তলব করতেন। তিনিও সাহসিকতার সাথে নিজের কাজ ঠিকভাবে সম্পন্ন করতেন। মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকতেন। জেলে পরিবারের হওয়ায় প্রায় তিনি তার জাল নৌকা নিয়ে রাতে বের হয়ে যেতেন মাছ ধরতে। পদ্মার বুকে রাত বিরেতে ঘুরে ঘুরে মাছ ধরতেন। এমনই একদিনের ঘটনা। হাটবার ছিল সেদিন। হাটে গিয়ে কেনাকাটা করতে করতে রাসু শুনতে পান তাদের এলাকার মেম্বার সাহেবের ছোট মেয়ে আগের দিন পানিতে ডুবে গিয়েছে। লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পায়নি। এসব শুনে রাসু খুব আফসোস করতে করতে ফিরে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে ঘুমিয়ে পড়তে বলে আনুমানিক রাত 8টা নাগাদ বের হয়ে যান জাল, টেটা, বৈঠা এগুলো নিয়ে মাছ ধরতে। তখনকার সময় গ্রাম এলাকায় রাত 8টা মানে কিন্তু অনেক রাত। বিদ্যুতের আলো তখনও কিন্তু ওনাদের গ্রামে পৌঁছায়নি। এই রাসু নদীর পাড়ে এসে ওনার ছোট্ট নৌকায় সবকিছু তুলে নিয়ে বেরিয়ে পড়েন নদীর বুকে জাল ফেলতে। বেশ কিছুক্ষণ এদিক সেদিক টর্চ লাইটের আলো ফেলে মাছ ধরতে থাকে তিনি। সেদিন মাছ কম উঠছে দেখে তিনি ভাবেন সামনের গ্রামের ভেতর দিকে একটি খাল গিয়েছে, তার মোহনায় চলে যাবেন, তাহলে হয়তো মাছ একটু বেশি পাবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বৈঠা বেয়ে চলে যান পাশের গ্রামের খালের মোহনায়। সেখানে গিয়ে জাল ফেলতেই তিনি বেশ বড় সড়ো কয়েকটি মাছ পেয়ে যান। খুশি হয়ে আরও কয়েকবার জাল ফেলেন এবং প্রতিবারই একটি দুটি করে বেশ বড় বড় মাছ পেয়ে গেলেন। এর আগে এক জায়গায় তিনি এত মাছ পাননি। মাছগুলোর মধ্যে বেশিরভাগই রাক্ষসের মাছ ছিল। তিনি এসব নিয়ে না ভেবে মাছ ধরতে ধরতে আরেকটু ভেতরে গিয়ে জাল ছোড়েন। এবার তার মনে হলো বিশাল এক মাছ জালে আটকেছে। জাল টানতেও কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও বেশ কিছুক্ষণ কষ্ট করে জাল কাছে টেনে আনতে সক্ষম হন তিনি, এবং জাল কাছে টেনে এনে টর্চের আলোয় দেখতে পান এতক্ষণ মাছ ভেবে তিনি যা টানছিলেন সেটা কোনো মাছ নয়, বরং বাচ্চা একটা মেয়ের লাশ। সাহসী মানুষ ছিলেন তিনি, তাই একটু হতভম্ব হয়ে গেলেও ভয় পেলেন না। তিনি জাল নৌকায় টেনে উঠিয়ে লাশের উপর থেকে জাল সরিয়ে দেখেন লাশটি আর কারো নয়, তাদের এলাকার মেম্বার সাহেবের ছোট মেয়ের। ভালো করে আলো ফেলে লাশটি দেখে তিনি বুঝতে পারলেন এতক্ষণ তিনি যে রাক্ষসে মাছগুলো পেয়েছেন সেগুলো এইসব বাচ্চা মেয়ের শরীর ভক্ষণ করতেই এসেছিল। কারণ মেয়েটার হাত পায়ের ফুলে ওঠা জায়গায় মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে বলে তার কাছে মনে হচ্ছিল। এগুলো মাছেই খাওয়া শুরু করেছিল আর কি। তিনি এই দৃশ্য দেখে খুবই কষ্ট পান। মাছগুলো ফেলে দিতেন, কিন্তু গরিব মানুষ ছিলেন তিনি, ভাবলেন মাছ ফেলে দিলে পরের দিন আর পরিবারের খাওয়া জুটবে না, তাই তিনি আর ফেলবেন না। তবে আর মাছ ধরলেনও না। সেদিন ফিরে গেলেন গ্রামে। ঘাটে পৌঁছে নৌকা রেখে তিনি মাছগুলো নিয়ে দ্রুত নিজের বাড়ির দিকে গিয়ে জাল, মাছ, বৈঠা এগুলো রেখে একটা চাটাই নিয়ে ফিরে আসেন। এসে চাটাই দিয়ে লাশটি মুড়ে পাচাকলা করে তুলে নিয়ে মেম্বার সাহেবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান। পানি খেয়ে লাশ ফুলে ওজন বেড়ে যাওয়ায় তিনি একা বহন করতে পারছিলেন না, তাই যাওয়ার সময় ওনার পাশের বাড়ির এক ভাইকে হাঁক দিয়ে ডেকে নিয়ে চলেন সাথে। দুজনে মিলে গভীর রাতে মেম্বারের বাড়িতে পৌঁছে ডেকে তোলেন মেম্বার সাহেবকে। এমনিতেই মেয়ে হারানোর শোক, তারপর এত রাত্রে কেউ ডাকাডাকি করছে, বেশ বিরক্তই হন। বেশ রেগে মেগে
বাইরে আসেন, কিন্তু বাইরে এসে অবস্থা দেখে রাগের স্থানে জায়গা করে নেয় সন্তান হারানোর কষ্ট। তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তার কান্না শুনে বাড়ির সবাই জেগে ওঠেন এবং বাইরে এসে নিজেদের মেয়ের এমন মর্মান্তিক লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। অল্প সময়ের মধ্যেই মেম্বার সাহেবের বাড়ির লোকেরা আশেপাশে সবার বাড়িতে খবর দিয়ে লোকজনকে ডেকে আনেন এবং সেদিন সকালবেলা ফজরের নামাজের পরেই লাশ কবর দিয়ে দেওয়া হয়। লাশের জানাজায় রাসু উপস্থিত ছিলেন। জানাজার শেষে মেম্বার সাহেব রাসুকে কাছে ডেকে নিয়ে ধন্যবাদ জানান, কারণ কেউ তো লাশ খুঁজে পাচ্ছিল না। কাকতালীয়ভাবে সে লাশটি খুঁজে পায়। এই কারণে তাকে খুশি হয়ে সেই সময়ের প্রায় 2000 টাকা দেন। এতগুলো টাকা হাতে পেয়ে রাসু তো খুব খুশি। খুশির পাশাপাশি তার মনে লোভ নামক এক ভয়ঙ্কর বিষয় উকি দেয়। টাকা নিয়ে বাড়ি এসে তিনি মাছ বিক্রি করতে চলে যান। সকালের বাজারে রাতে ধরা মাছগুলো বেশ ভালো দামে বিক্রি করেন। সব মাছ বিক্রি করে পরিবারের জন্য কেনাকাটা করে বাড়ি ফেরত আসেন। সব কেনাকাটার পরেও তার হাতে বেশ কিছু নগদ অর্থ রয়ে যায়। সারা রাত জেগে মাছ ধরে এবং লাশ নিয়ে দৌড়াদৌড়ির পর তিনি বেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পরে তিনি এক আজব স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার গ্রাম থেকে 4-5 গ্রাম দূরে তারই পরিচিত আরেকটি খালের মোহনা একটি লাশ ভেসে উঠছে আর তাকে পানি থেকে ভেসে ডাকাডাকি করছে ওই লাশটি। এই স্বপ্ন দেখে তিনি ধর্মর করে উঠে বসেন। সেদিন আর মাছ ধরতে যাননি। পরের কয়েকদিন আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তিনি মাছ ধরছেন, কেনাবেচা করছেন, এভাবেই কেটে যাচ্ছিল দিন। প্রথম লাশ পাওয়ার প্রায় 12-13 দিন পরের ঘটনা। দুপুরে উনি খাওয়া দাওয়া সেরে একটু বিছানায় শুয়েছেন, তখন শোরগোল করতে করতে কয়েকজন নারী পুরুষ তার বাড়িতে আসে। তিনি উঠে বাইরে বেরিয়ে দেখেন একজন মহিলা খুব কান্নাকাটি করছে আর তার সাথে কয়েকজন পুরুষ মহিলা তার বাড়ির উঠোনে এসে সবেমাত্র থেমেছেন। রাসু তাদের জিজ্ঞেস করলেন, কি সমস্যা, এতজন উঠোনে এসে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছেন কেন? তখন তাদের মধ্যে থেকে একজন লোক সামনে এসে বলেন, রাসু ভাই, আমার একমাত্র ছেলে গতকাল অন্যান্য বন্ধুদের সাথে, মানে তার সমবয়সী বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়েছে। অনেক খোঁজ করেছে কিন্তু এখনো তার লাশ পাইনি। শুনলাম আপনি মেম্বার সাহেবের মেয়েটার লাশ খুঁজে এনেছেন। আমার ছেলেটাকে যদি খুঁজে দিতেন, বাচ্চার মাটা কাঁদতে কাঁদতে তো পাগল হয়ে যাচ্ছে। ছেলের লাশটা যদি সে দেখতো তাও তো মনে একটু শান্তি পেত। একটু দেখেন না ভাই, যদি পারেন। রাসু জেলে তখন তাদেরকে বলেন, ও ভাই, আমি তো মাছ ধরতে গিয়ে মেম্বারের মেয়ের লাশ পাইছি, আমি তো লাশ খুঁজতে বের হই নাই। আপনার ছেলের আমি কিভাবে পাবো বলেন? তখন ছেলেহারা সেই লোকটি রাসুর কাছে এসে তার হাতের মুঠে 100 টাকার 10টি নোট, মানে 1000 টাকা গুঁজে দিয়ে বলেন, ভাই এটা রাখেন, আর একটু খুঁজে দেন না, এমন করেন না, না করেন না। এতগুলো টাকা একসাথে দেখে রাসু না করেনি। তিনি তার জাল নিয়ে বাচ্চার বাবার সাথে বের হয়ে আসেন বাড়ি থেকে। কখন ডুবেছে, কোথায় ডুবেছে, তখন জোয়ার ছিল নাকি ভাটা ছিল, এইসব তথ্য নিয়ে রাসু বেরিয়ে যান নদীতে। সেই দুপুর থেকে স্রোতের হিসাব করে তিনি সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকেন, জাল ফেলতে থাকেন। খুঁজতে খুঁজতে বেলা গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যায়। রাসু নৌকা নিয়ে বেশ দূরে চলে আসেন। তারপর একটা ফাঁকা চর দেখে নৌকা পাড়ে ভিড়িয়ে উপরে উঠে আসেন নিজের সাথে আনা কিছু খাবার নিয়ে। খাবার খাচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে লাশ যদি না পায় তাহলে তো টাকা ফেরত দিতে হবে। দোয়া করছিলেন যেন লাশটা পেয়ে যান। এসব ভাবতে ভাবতে তিনি উঠে দাঁড়িয়ে টর্চের আলো ফেলেন পুরো চরের উপরে। তখন হঠাৎ খেয়াল করেন তিনি যেখানে দাঁড়িয়ে তার ঠিক উল্টো দিকে চরের অন্য প্রান্তে একজন মানুষ বসে নদীর পানিতে হাত দিয়ে কি যেন করছে। রাসু ভেবে পেলেন না এই লোকটা আবার কোত্থেকে আসলো আর কখনই বা আসলো। এই চরে তো কোনো মানুষজন আসার কথা না, বিশেষ করে সন্ধ্যার পরও থাকার কথা না, এই চরে কোনো ঘর বাড়িও নেই। তিনি ওই জায়গায় দাঁড়িয়ে ডাক দেন, ও ভাই, কে আপনি, ওইখানে কি করেন? কিন্তু ওই মূর্তিটি চুপচাপ নিজের কাজ করেই যাচ্ছে। রাসু আরো কয়েকবার ডাক দিয়ে সামনে তার দিকে এগিয়ে যান। কাছাকাছি পৌঁছেছেন এমন সময় অবয়বটি পেছনে না ফিরেই সামনের পানিতে ঝাঁপ দেয়। রাসু দৌড়ে সেদিকে গিয়ে লোকটার আর কোনো চিহ্ন দেখতে পাননি, কিন্তু লোকটা যেখানে বসেছিল সেই স্থানে গিয়ে পানিতে লাইটের আলো ফেলে দেখতে পান একটা বাচ্চা ছেলের লাশ, যার অর্ধেক পানিতে আর বাকি অর্ধেক ডাঙায়।
ডাঙার অংশটুকু থেকে বেশ কিছুটা ছিঁড়ে নেওয়া হয়েছে, যেমন একটা হাতে কোনো মাংস নেই এবং হাতের শেষ প্রান্তে ঘাড়ের কাছে বড় কামড়ের দাগ। জেলে মানুষ রাসু এই তল্লাটের সকল মাছ সম্পর্কে তার ধারণা আছে। তিনি বুঝতে পারলেন এটা কোনো মাছের কাজ না, মাছ এভাবে ডাঙায় উঠিয়ে খায় না। এর বেশি কিছু না ভেবে তিনি তাড়াতাড়ি নিজের নৌকায় গিয়ে সাথে আনা একটি চাটাই ও দড়ি এনে লাশটি বেঁধে ফেলেন। এগুলো আগে থেকেই নিয়ে এসেছিলেন, যদি লাশ পান তাহলে এভাবে নিয়ে আসবেন এই চিন্তা করে। এখন সেটি কাজে লেগে গেল। এর মাঝে ওই বাচ্চা ছেলের বাবার বর্ণনার সাথে মিলিয়ে মোটামুটি নিশ্চিত হন এটাই তাদের ছেলে। লাশ বেঁধে টেনে তিনি নৌকায় নিয়ে আসেন। নৌকায় উঠিয়ে দেরি করেননি, দ্রুত বৈঠা বাইতে শুরু করেন। বৈঠা বাইতে বাইতে ভাবেন ছেলের লাশ তাদের বাবা মাকে বুঝিয়ে দিয়ে আরো কিছু টাকা চাইবেন। এসব ভাবতে ভাবতে আরো একটা জিনিস ভাবেন, আচ্ছা ওইখানে যে জিনিসটা দেখলাম ওইটা কে ছিল? ও কি মানুষ ছিল? তাহলে লাফ দিয়ে পানির ভিতরে চলে গেল কেন? ওই তো লাশটা ডাঙায় তুলেছে, তো চলে গেল কেন? এই চিন্তা করছে। আর এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে নৌকার নিচে কিছু একটা ধাক্কা দিয়ে চলে যায়। ছোট নৌকা বেশ দুলে ওঠে। বড় কোনো মাছের ধাক্কা ভেবে রাসু নৌকা থামিয়ে জাল হাতে নেন, যদি মাছটা ধরা যায় এই ভেবে। জাল ছুঁড়ে রাসু দড়ি টানতে টানতে নৌকার মাথার দিকে চলে যায়। তখন নিচ থেকে আর একটা ধাক্কা দেয়। এবারের ধাক্কা হঠাৎ এবং বেশ জোরে হয়, রাসুর টাল সামলাতে না পেরে পানিতে পড়ে যায়। প্রায় মিনিট খানেক পানিতে হুটোপুটি করে তিনি নৌকায় উঠে আসতে পারেন, আর উঠেই বুঝতে পারেন তিনি নৌকায় উঠে হয়তো ভুল করেছেন। নৌকায় উঠে তিনি দেখতে পান মানুষের মতো দেখতে, উলঙ্গ টাইপেরই হবে, একটি লালচে অবয়ব, তার সারা মাথায় জটের মতো চুল, লম্বা লিকলিকে হাত পা, তার মুখ চোখ নাক বলতে কিছুই নাই। সেখানে বিরাট একটা কালো গর্ত, আর গর্তের চারপাশে সরু সরু সাদা সাদা দাঁত, আর সেই দাঁত দিয়ে অবয়বটি বাচ্চাটির আরেক হাত সম্পূর্ণ মুখে পুড়ে দিয়েছে। এটা দেখে রাসু মারাত্মক ভয় পায়। রাসু নৌকায় উঠলেও অবয়বটি তাকে ভ্রুক্ষেপ করছে না, বরং লাশের হাত খাওয়ায় ব্যস্ত সে। রাসু প্রথমে ভয় পেলেও খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে নৌকায় রাখা টর্চের আলোটি অবয়বটির শরীরে নিক্ষেপ করে। তখনই মূলত অবয়বটির শরীরের গঠন সম্পর্কে তার পুরোপুরি ধারণা হয়। যখনই আলোটা নিক্ষেপ করেছে, সাথে সাথে ওই অবয়বটি বিকট এক চিৎকার দিয়ে নৌকা থেকে লাফ দিয়ে পানিতে অদৃশ্য হয়ে যায়। রাসু বুঝতে পারে উনি যাই দেখেছেন এখন সেটা আলোতে ভয় পায়। কারণ হলো আলো জ্বালানোর পরে সে বিকট এক চিৎকার দিয়ে ঝাঁপ দিয়েছে। তাই তিনি আর বাতি না নিভিয়ে বরং নৌকায় থাকা একটি হারিকেনও জ্বালিয়ে দেন। এরপরে আবার দ্রুত নৌকা বাইতে শুরু করেন। নৌকা বাইছিলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলেন সেই পিশাচটি এখনো পেছন পেছন আসছে। কারণ তিনি একটু পর পর লাইটের আলো ফেলছিলেন। তখন উনি দেখেন যে ওই যে পিশাচটি একবার ডান দিক থেকে সেই পিশাচের মাথা পানিতে ডুব দিচ্ছে, মানে সে একবার ডান দিকে মাথা ভাসায় আবার ডুব দেয়, একবার বাম দিক থেকে, সামনে পেছনে, এরকম সব জায়গা থেকে একটু একটু পর পর সে ডুব দিচ্ছে, মানে সে পিছনে লেগে আছে আর ঘর 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 শব্দ করছে। রাসু কিন্তু খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রেখে বইটা চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 1 ঘন্টা বৈঠা বেয়ে এমন ভয়ানক অবস্থা অতিক্রম করে অবশেষে তিনি তাদের ঘাট দেখতে পান। ঘাটের কাছাকাছি যখন এসেছেন তখন প্রচন্ড আক্রোশে তার পিছনে পানিতে কেউ যেন কিছু আশ্রে ফেলছে, আর প্রচন্ড শব্দ আসছিল, বিকট চিৎকার। এমন চিৎকার যা কোনো মানুষ বা চেনা কোনো প্রাণীর হতেই পারে না। এমন চিৎকার সেই ঘাটের আশেপাশের বাড়ির মানুষজনও শুনতে পায়। রাসু ঘাটে নৌকা ভেড়ানোর আগেই সেসব বাড়ি থেকে 2-1 টর্চ লাইট নিয়ে দেখতে আসে ঘটনা কি, চিৎকার কিসের, এই ভয়ঙ্কর চিৎকারের উৎসটাই বা কোথায়। তারা ঘাটে দাঁড়িয়ে লাইটের আলো ফেলে রাসু ও তার নৌকাকে দেখতে পায়। সাথে দেখতে পায় নৌকার পেছনে পানিতে হওয়া আলোড়ন। তারাও বুঝতে পারে এই চিৎকার আসছে সেই আলোড়নের ওইখান থেকেই, যেখানে ওই পানিতে আলোড়ন সৃষ্টি হচ্ছিল। রাসু নৌকা পাড়ে ভিড়তেই তাদের মধ্যে কয়েকজন এসে নৌকা টেনে পাড়ে তুলে ফেলে। রাসু নৌকা থেকে নেমেই দৌড়ে পেছনে টর্চের আলো ফেলে
পানির সেই আন্দোলন দেখতে পায়। একটু পরে সেই আন্দোলনটা আস্তে আস্তে কমে যেতে যেতে একদম স্থির হয়ে যায়। রাসু পারেই বসে হাঁপাতে হাঁপাতে সবাইকে ঘটনা বলে যে সে কি দেখেছে আর কি হয়েছে এতক্ষণ। সবাই রাসুকে আর সেই লাশকে নিয়ে বাচ্চার বাড়ির দিকে রওনা দেয়। বাচ্চার বাড়িতে পৌঁছে লাশ হস্তান্তর করার সময় রাসু সেই বাচ্চার বাবাকে বলেন তিনি কত কষ্ট করে লাশটা এভাবে এনে দিয়েছেন আর কি ঘটনা ঘটেছিল। রাসু আরো বলেন, ভাই আপনার কথায় আমি এত ঝুঁকি নিয়ে লাশটা আনছি, কিভাবে আনছি কি দেখছি সেটা যদি আপনারা বলি আপনি তো বিশ্বাসই করতে চাইবেন না, তারপরও বললাম। যাক, সেটা আমার যেটা কষ্ট হয়েছে সেটা তো হয়েছেই, আর এই কষ্টের কারণে আমি হয়তো সামনের আরও কয়েকদিন মাছ ধরতেই যেতে পারবো না, আর সেই ক্ষতিপূরণ আপনাকে পুষিয়ে দিতে হবে, আরও টাকা দিতে হবে আমাকে। এই কথা শুনে বাচ্চার বাবা রাসুর কাছে খুব অনুরোধ করে বলে যে তার কাছে যে টাকা ছিল সে সেটা দিয়ে দিয়েছে, আর কোনো টাকা নাই তার কাছে। এসব শুনেও রাসু তো মানবেই না, চিৎকার চেঁচামেচি করে অস্থির করে ফেলেছে রাসু। তখন আশেপাশে যারা লোক ছিল তখন তারা বাচ্চার বাবাকে ধার স্বরূপ প্রায় 700 টাকা কালেকশন করে দিলে রাসু সেটা নেয়। রাসু টাকা দেখে সেই ভয়ানক পিশাচটির কথা বেমালুম ভুলে যায়। তারপর টাকা নিয়ে এসে আস্তে আস্তে বাড়ি ফেরত চলে আসে। এই দুটি লাশের খোঁজ এনে দেওয়ার পর এলাকায় রাসুর বেশ নামডাক পড়ে যায়। এরপরেও সে আশেপাশের বিভিন্ন গ্রামের বিভিন্ন পরিবারের সদস্যদের পানিতে ডুবে হারিয়ে যাওয়া লাশ খুঁজে এনে দেন। তবে সেই রাতের ঘটনার পর তিনি আর রাতে খুঁজতে বের হন না, দিনেই বের হন এবং সন্ধ্যা নামার আগেই বাড়িতে ফেরত আসেন। রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন একরকম। সাথে কেউ গেলে যেতেন, কিন্তু একা যেতেন না। এতে করে তার ইনকামও কমে আসছিল, কারণ সবসময় তার পানিতে ডুবে লাশ হারিয়ে যায় না, তাই না? এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রাত্রে 3 জন লোক রাসুর বাড়িতে আসে। নিজেদেরকে পরিচয় দেয় এবং পরিচয় হিসেবে বলে তারা বেশ দূরের এক গ্রাম থেকে আসছে। তাদের মধ্যে একটু বয়স্ক যিনি, তিনি বলেন, রাসু ভাই, আমার ছেলে পানিতে ডুবে গিয়েছে আজ সহ 3 দিন, অনেক খুঁজেও পাই নাই। এরপর ওর কাছে খবর নিয়ে জানতে পারি যে আপনার কথা, তা আপনার কাছে আসছি। শুনছি আপনি নাকি ডুবে যাওয়া লাশ খুঁজে দিতে পারেন। একথা শুনে রাসু বলেন, ভাই পারি তো ঠিক আছে, কিন্তু আজকে তো হবে না, কালকে সকালে আসেন। আমি রাতের বেলা লাশ খুঁজি না, কারণ অনেক ভয়ানক ঘটনা ঘটছে এর আগে, আর এই কাজে কিন্তু আমি টাকা নেই, টাকা নিয়ে আসেন কালকে। তখন সেই লোক এগিয়ে এসে রাসুর হাতে নগদ 5,000 টাকা দিয়ে বলেন, এখানে 5,000 টাকা আছে, লাগলো আরও দিব, কিন্তু আর দেরি করতে পারবে না, এখনই যেতে হবে। এমনিতেই 3 দিন হয়ে গেছে, এরপরে মাছে খাওয়া শুরু করলে তখন তো লাশের কিছুই থাকবে না ভাই। 1988-89 সালের দিকে একসাথে 5,000 টাকা, এটা কিন্তু কম টাকা না প্রিয় লিসেনার্স, বুঝতেই পারছেন। আর এতগুলো টাকা একসাথে দেখে রাসুর মাথা তখন কাজ করা বন্ধ করে দেয়। সে রাজি হয়ে যায় এবং তাদেরকে বলেন, এখনই যাব, ঠিক আছে, তবে আপনাদের যে কোনো একজনের আমার সাথে যেতে হবে। আর কতক্ষণ খোঁজ করা লাগবে তা তো জানি না, আপনাদের কেউ থাকলে লাশ খুঁজে পেয়ে তার কাছে বুঝিয়ে দিতে পারবো, তারপর আমি বাসায় চলে আসব। তখন সেই লোকটি নিজেই যেতে রাজি হয় এবং তার সাথে আসা লোকদের বলে, তোমরা কি অপেক্ষা করো, আমি চলে আসবো তাড়াতাড়ি। রাসু তার জাল বৈঠা নিয়ে বের হয়ে আসেন। আস্তে আস্তে সেই লোককে সাথে নিয়ে নৌকায় উঠে লাশ খুঁড়তে বের হয়ে যায়। নৌকা চলছিল, রাসু বাচ্চার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন সেই লোকের কাছে, কোথায় ডুবেছে, কখন ডুবেছে, জোয়ার না ভাটায়। পদ্মার অভিজ্ঞ জেলে কিন্তু রাসু, তাই তথ্য নিয়ে সে সম্ভাব্য সকল জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। মূলত সে যেই জায়গার দিকে যাচ্ছিল ওই জায়গার ওই অংশের নদীতে কিন্তু জোয়ার ভাটা হতো, পদ্মার সব জায়গায় কিন্তু জোয়ার ভাটা হয় না। তো আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। রাসু থেকে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে জাল ফেলে ফেলে দেখছিল। জালে লাশ না পেলেও মাছ পাওয়া যাচ্ছিল ভালো। সে মাছগুলো নিয়ে নৌকার মাঝের পাটাতনের নিচে রেখে দিচ্ছিল, তারপর আবার সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে সেই লোকটি যে রাসুর সাথে এসেছিল সে চুপচাপ নৌকার আর এক প্রান্তে বসে পানির দিকে এক মনে কি যেন দেখছে। প্রথম কথা বললেও পরে সে আর তেমন কোনো কথাবার্তা বলছিল না। এদিকে খুঁজতে খুঁজতে প্রায় মধ্যরাত হয়ে গেছে। তখন রাসু লোকটিকে বললেন, ভাই, লাশ পাই বা না পাই, টাকা কিন্তু ফেরত চাইতে পারবেন না। একথা শুনে লোকটি শুধু বললেন হু, মানে হু বললেন, আর কিছু না।
রাসু জেলে তার আন্দাজ মতো খুঁজতে থাকেন, নৌকা বাইতে থাকেন, সন্দেহ হলে কোথাও কোথাও জাল ফেলেন, কিন্তু লাশের দেখা তিনি আর পান না। এভাবে চলতে চলতে কোথায় চলে এসেছেন অন্ধকার রাতে ঠিক বুঝতে পারছিলেন না। এমন সময় লোকটা বলে ওঠে, সামনে একটা চর আছে, ওইখানে নৌকাটা একটু ভেরাও। রাসু চরে নৌকা ফেরানোর কথা শুনে আশ্চর্য হয়ে যান, আবার ভয়ও পান, কারণ এর আগের বার এই লাশ খোঁজার সময় চরের অভিজ্ঞতা কিন্তু তার মোটেও ভালো ছিল না। তিনি লোকটাকে বলেন, ভাই চরে নৌকা ফেরানো যাবে না, ঝামেলা আছে। তখন লোকটি তাকে বলেন, আরে ভয় পাও কেন মিয়া, আমি চোর ডাকাত না, আর তোমার কাছে এমন কি আছে যে আমি ডাকাতি করব? এভাবে বেশ কিছুক্ষণ বোঝানোর পর অল্প সময় পারে ভেরাবেন, তবে উনি সাথে যাবেন এই হিসাবে রাজি হন। লোকটি সম্মতি দিলে নৌকা চরের পারে ভিড়িয়ে দুইজনে নেমে পড়েন। হেঁটে দুইজন চরের মাঝামাঝি আসার পর লোকটি ওনাকে দাঁড়িয়ে থাকতে বলে একটু সামনের দিকে এগিয়ে নদীর আর এক দিকে পানির কাছাকাছি গিয়ে বসেন। রাসু খেয়াল করে লোকটির দিকে। রাসু জেলে দেখতে পায় যে লোকটি পানির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে হাত দিয়ে পানিতে বাড়ি দিচ্ছে আর কিছু একটা বলছে। শুনে মনে হচ্ছিল সে কাউকে ডাকছে। রাসু জেলে বেশ অবাক হয়ে যান এমন কাণ্ড দেখে। সে পেছন থেকে লোকটিকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু সেই লোক রাসুর ডাকে কান না দিয়ে একইভাবে পানিতে বাড়ি দিতে থাকে এবং কি যেন একটা বলতে থাকে। অল্প কিছুক্ষণ পরে চাঁদের আলোয় হঠাৎ রাসু ওই লোকটার সামনের দিকে পানিতে একটি আলোড়ন দেখতে পায়। ভালো মতো দেখার জন্য রাসু একটু এগিয়ে গিয়ে টর্চ লাইটের আলো ফেলেন এবং বুঝতে পারে যে তিনি আজকের রাতে এসে কি ভুলটাই না করছেন। তিনি দেখেন পানির নিচ থেকে একটা বিশাল দানবীয় সরীসৃপ জাতীয় কিছু একটা, এই জিনিসটা মুখে করে একটা লাশ টেনে নিয়ে পাড়ে উঠেছে। এটা দেখে রাসু ভয়ে পেছন ফিরে দৌড় দিতে যাবেন, এমন সময় রাসু জেলের সাথে আসা ওই লোকটি রাসুকে ডাক দেয়। রাসু সেদিকে তাকিয়ে দেখেন লোকটি বসা থেকে উঠে দাঁড়িয়েছে এবং তার মুখ, যেটা মুখাবয়ব, আস্তে আস্তে সেটা পরিবর্তন হতে শুরু করেছে। রাসু তার দিকে লাইট ধরে পেছন দিকে যেখানে তার নৌকা বাঁধা সেদিকে সরতে থাকে এবং রাসু দেখতে থাকে যে আস্তে আস্তে লোকটির নাক, মুখ, কপাল সবকিছু অদৃশ্য হয়ে সেখানে বিশাল একটা কালো গর্ত তৈরি হয়েছে। সেই অবস্থায় ওই অবয়বটি বলে ওঠে, এরে রাসু, সেদিন তো আমার খাবার নিয়ে গেলি জোর করে, আজকে কি করবি রে রাসু? আজকে তো তোকে বাঁচানোর উপায় নাই কারোরই। এ কথা বলার সাথে সাথে রাসু দেখে পানি থেকে যে সরীসৃপটি উঠেছিল সেটি 4 হাত পায়ে ভর দিয়ে রাসুর দিকে এগোতে থাকে। এটা দেখে রাসু পেছনে ফিরে নৌকার দিকে দৌড় দেয়, কিন্তু সে একটু দেরি করে ফেলে। সরীসৃপের মতো ওই পিশাচটি দৌড়ে এসে রাসুর ডান পায়ের 3টে আঙ্গুল কামড়ে ধরে। প্রচন্ড জোরে কামড় দিয়েছিল। রাসু প্রচন্ড ব্যথা তো পাচ্ছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে জীবন বাঁচানোর জন্য কোনো মতে পা ছাড়িয়ে নিয়ে দ্রুত দৌড়ে নৌকার কাছে চলে আসে। নৌকা নিয়ে দ্রুত সরে যেতে থাকে। জীবনের মায়ায় সে তখন দিক বিদিক নৌকা বাইতে থাকে, আর পেছনের সেই চর থেকে শুনতে পায় সেই ভয়ঙ্কর অবয়বটি জোর গলায় বলতে থাকে, রাসুরে, আজকে যা, তোর সাথে আবার দেখা হবে। আজকে আমার খাবার এসে গেছে তো তাই বেঁচে গেলি। তোকে তো নিয়ে আসছিলাম, কিন্তু আজকে মনে করেছিলাম যে তোকেই খাবো, তবে খাবার চলে আসছে। তবে দেখা হবে রে রাসু, আবার দেখা হবে, সেদিন কিন্তু আর বাঁচবি না। এরকম কথা বলতে থাকে। রাসু কিন্তু শুনছে যে ওরা এই কথাগুলো বলছে চিৎকার করে। রাসু পেছনে ফিরে দেখার সাহস করেনি। টর্চের আলো জেলে রেখেই দ্রুত নৌকা বাইতে থাকার চিৎকার করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করতে থাকে। এভাবে কতক্ষণ নৌকা বেয়েছে বা কোথায় এসে পড়েছে সে বুঝতে পারেনি। আতঙ্কে, ভয়ে, পরিশ্রমে সে নৌকার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। নিচে পড়েনি, ভাগ্য ভালো, মানে পানির মধ্যে পড়েনি। জ্ঞান যখন ফেরে তখন রাসু জেলে নিজেকে একটি বালুর ট্রলারে আবিষ্কার করে। বেশ বেলা হয়ে গিয়েছে তখন। আশেপাশে তাকে বেশ কিছু অপরিচিত লোক দেখতে পান যে তারা তার দিকে তাকিয়ে আছেন। রাসু উঠে বসতে গিয়ে পায়ে মারাত্মক ব্যথা অনুভব করেন। তারপরও কষ্ট করে উঠে বসে দেখেন তার পায়ে একটি গামছা পেঁচিয়ে রাখা, সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এই সময় ট্রলারের প্রধান মাঝি, যিনি তিনি এসে রাসুর কাছে বসেন এবং বলেন, ভাই, তোমার আমরা মাঝ নদীতে একটা নৌকায় অজ্ঞান অবস্থায় পাইছি। তোমার পায়ের থেকে তখন ভীষণ রক্ত পড়তেছিল। তোমার বাড়ি কই আর কি হয়েছিল এই রাতে কত?
এরপরে রাসু তার সাথে ঘটা রাতের ঘটনা তাদেরকে শোনান। মাঝি সব শুনে বলেন, যাক আল্লাহ বাঁচাইছে, তোমার সামনের ঘাটে নামায় দিমুনে, তোমার নৌকায় ট্রলারের সাথেই বান্ধা আছে, গঞ্জে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখায় বাড়ি চলে যাও। কথা শেষ করে প্রধান মাঝি রাসুকে কিছু টাকা দিয়ে পরের ঘাটে নামিয়ে দেন। এরপরে রাসু ডাক্তার দেখিয়ে পা ব্যান্ডেজ করে বিকেল নাগাদ অতি কষ্টে বাড়ি ফেরত আসেন। সে রাতে সরীসৃপের মতো সেই পিশাচ যে কামড় দিয়েছিল, এই কামড়ে রাসুর পায়ের 3টি আঙ্গুলের সামনের অংশ হারিয়ে ফেলে। আর বাড়ি ফিরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে সুস্থ হতে হয় তাকে। আল্লাহর অশেষ রহমতে সে ভালো হয়ে যায়। আবার অনেক হুজুরের কাছ থেকে উনি তদবির নিয়েছিলেন যাতে করে এই জিনিসটি পরবর্তী তার ক্ষতি করতে না পারে। এরপর আর কোনোদিন রাসু লাশ খুঁজতে বা মাছ ধরতেই যায়নি। জীবিকার তাগিদে অন্য কাজ করছেন। তিনি এখন বৃদ্ধ, ব্যবসা বাণিজ্য করছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। রাসু জেলের এক্সাক্ট গ্রামের নামটা জানা যায়নি, যার কারণে আমরাও উল্লেখ করতে পারিনি সেটা। তবে ঘটনাটি আমার কাছে খুব দারুণ লেগেছে। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় লিসেনার্স। সাবস্ক্রাইব যেই জায়গাটা রয়েছে ওখানে জাস্ট একটু প্রেস করে দেবেন। আর আমাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে। মেসেঞ্জারে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে শেয়ার করলে সাবস্ক্রাইব করতে বেশ সুবিধা হয়। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও কিন্তু আপনারা শেয়ার করে দিবেন প্লিজ। আর আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে কিন্তু ভুল করবেন না। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন। আর আপনারা ঘটনা পাঠাতে চাইলে লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। শুধু ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আমরা এখন ঘটনা নিচ্ছি, অন্য কোনো ওয়েতে, কোনো ভয়েস কলে বা অন্য কোনোভাবে আমরা ঘটনা নিতে পারছি না। অনেকে হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে চান, তারপর মেসেঞ্জারে ঘটনা পাঠাতে চান, তারপরে বলেন যে ফোন করে আমরা ঘটনা বলতে চাই। এইভাবে তো আমরা ঘটনা নিতে সক্ষম হচ্ছি না। এই জন্য অবশ্যই লিখে অথবা রেকর্ড করে আপনাদেরকে ইমেল করতে হবে। আর ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিয়েছি afnandahorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন সঙ্গত কারণে তার নামটি আমরা বলতে পারছি না, ছদ্মনাম ফাহিম দিলাম আমরা। উনি বর্তমানে ওমান প্রবাসী। চলুন শুরু করি ঘটনা। উনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘটনাটি আমার সাথে ঘটা শুরু হয়েছিল একদম ছোট থেকে, আমার মায়ের মুখে শোনা। তখন আমার বয়স 2 কি 3 মাস। হঠাৎ করে কোনো একদিন সন্ধ্যা হওয়ার কিছু সময় পর আমাকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল, যেই বিছানায়, সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাকে বিছানায় না দেখে আমার মা হঠাৎ করে আঁতকে উঠল। এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু হলো এবং খুঁজে না পেয়ে মা চেঁচিয়ে কান্না শুরু করে দিলেন। আম্মুর কান্না শুনে আমার ঘরের ও বাড়ির লোকজন সবাই একই স্থানে জড়ো হয়ে গেল। মায়ের মুখে আমার উধাও হয়ে যাওয়ার কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন, কিন্তু কেউ কোথাও খুঁজে পেলেন না আমাকে। এই নিয়ে বাড়িতে শোরগোল শুরু হয়ে গেলে আশেপাশের লোকজনও একত্র হয়ে যায় আমাদের বাড়িতে। এই নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করতে থাকে। হঠাৎ আনুমানিক 2 ঘন্টা পর ঘরে আমার রুমের ভেতর থেকে আমার কান্নার আওয়াজ শুনে সবাই অবাক হয়ে যায় এবং ঘরের ভিতর ছুটে যায়। আমার আম্মু আমাকে তুলে বুকে জড়িয়ে আদর করতে থাকে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। এ কান্না খুশির কান্না। সবাই আম্মুকে সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ আম্মু একটা জিনিস লক্ষ্য করে, আমার শরীর থেকে বেশ সুগন্ধি বের হয়ে আসছে।
এমন সুগন্ধি জীবনে কেউ পায়নি কখনো। বাড়িতে উপস্থিত সকলেই অবাক, সকলেই বিষয়টা নিয়ে সন্দেহ করতে লাগলো এবং বাড়িতে হুজুর ডেকে বিষয়টা পরিষ্কার হওয়ার কথা বলতে লাগলো। আমার বাবা তখন দেশের বাইরে ছিলেন। আমার পরিবারে তখন আমার দাদা, দাদি, আমার চাচা এবং আম্মু ছিল। সকলের উপদেশ পেয়ে দাদা হুজুরকে ডেকে আনার জন্য ছুটে গেলেন। হুজুর এসে আমাকে দেখলেন, দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করে দিয়ে হুজুর তার সঙ্গে আনা একটি কিতাব দেখতে লাগলেন। পরে হুজুর জানান, আমাকে নাকি আম্মু আসরের ওয়াক্তের সময় বাড়ির উঠোনে গোসল করানোর যখন প্রক্রিয়া করছিলেন, বাড়ি থেকে একটু দূরে অবস্থিত একটা পুরনো তুলা গাছ, সেই তুলা গাছে একটা জিন কন্যা অর্থাৎ পরী বসেছিল। আমাকে গোসল করানোর সময় নাকি সেই পরীটা আমার দিকে তাকায় এবং সেই পরীটাও নাকি কিশোরী ছিল। আমাকে দেখে তার বেশ ভালো লেগে যায়। সেই পরীটি আমাকে সুযোগ বুঝে নিয়ে যায় সেই তুলা গাছের উপরে আমার সাথে খেলা করার জন্য, কিন্তু নিয়ে বেশিক্ষণ রাখতে পারেনি। আমার বাড়ির লোকের কান্না দেখে তার মায়া লেগে গেলে সে সুযোগ বুঝে আবার আমাকে ফেরত দিয়ে যায়। হুজুর বলেন, পরীটা আসলে ভালো, সে আমার কোনো ক্ষতি করবে না, বরং আমাকে যেহেতু তার পছন্দ হয়েই গেছে সেহেতু সেই আমার দেখাশোনা করবে এবং খেয়াল রাখবে। এসব বলে হুজুর আমার পরিবারকে অভয় দিয়ে চলে যান। এরপর আমাদের দিনকাল স্বাভাবিকভাবে যেতে লাগলো। পরীটা আমার পরিবারের আড়ালে অগোচরে আমার খেয়াল রাখতে লাগলো। আমার মা যখন আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে যায়, আবার যখন রুমে আসে, তখন আমি নাকি ঘুম থেকে জেগে আছি এবং অদৃশ্য কিছু একটার সাথে খেলা করছি, এই জিনিস দেখতে পান। তাছাড়া আমার রুমটা দারুণ সব সুগন্ধে ভরে থাকতো। আর আম্মু যখন আমাকে কোলে নিয়ে আদর করত, তখন দেখা যেত আমার মুখ থেকে দারুণ সব অজানা খাবারের সুঘ্রাণ বের হয়ে আসছে। এর মানে পরীটা আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়াতো। আম্মুর আর বুঝতে বাকি নেই যে আমার রুমে কে আছে, ওটা নিশ্চয়ই ওই পরীটাই। বিষয়টা আমার পরিবারের সবাই জানতো। আমার বয়স যখন 6 কি 7 বছর, তখন আমি সাঁতার জানতাম না। একদিন আমি আম্মুর পিছনে ধরে হেঁটে হেঁটে পাশের একটা বাড়িতে চলে যাই, কিন্তু আমি আম্মুর সাথে আছি ভেবে আম্মু আর পেছনে তাকাননি। ওই বাড়ির সামনে একটা পুকুর ছিল, কি বুঝে আমি সেই পুকুর পাড়ের দিকে চলে গেলাম, আর মনের অজান্তে আমি পা ছিটকে সেই পুকুরেই পড়ে যাই। আর আম্মু হঠাৎ পেছনের দিকে ফিরে আমাকে দেখতে না পেয়ে বাড়ির রাস্তার দিকে দৌড়ে ছুটে আসে এবং আমাকে খুঁজতে গিয়ে পুকুরের দিকে তাকিয়ে এক অবাক করা দৃশ্য তিনি দেখেন। আমি পুকুরের মাঝখানে চিত হয়ে সাঁতার কাটছি, অথচ আমি সাঁতারই জানতাম না। আমার বাড়ির কেউই আমাকে সাঁতার শেখায়নি। আম্মু এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকে পুকুরের দিকে। কি বলবে আর কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ ওই বাড়ির এক জ্যাঠা দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি আম্মুকে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চাইলেন কেন আম্মু এখানে দাঁড়িয়ে আছে। আম্মু তখন তার সম্বিত ফিরে পায়, হঠাৎ আঁতকে ওঠে এবং জেঠুকে পুকুরের দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেন, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না আম্মুর। জেঠু তখন আর কোনো কিছু জিজ্ঞেস না করে ওই অবস্থায় পুকুরে ঝাঁপ দেন এবং আমাকে নিয়ে আসেন। আম্মু তখন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। তখন ওই জেঠু আমাকে কোলে করে বাড়িতে এনে দেন। এরপরে কেটে যায় আরো প্রায় 6-7 বছর। আমার বয়স যখন 13-14 বছর বা 12-13 এরকম একটা সময়, বন্ধুদের সাথে একবার দুষ্টুমি করতে করতে গাছে উঠে যাই। গাছটি ছিল বাদাম গাছ, আমাদের গ্রাম্য ভাষায় বাক্সা বাদাম বলে ডাকি আর কি। মূলত আমরা বাদাম পেড়ে খাওয়ার জন্যই উঠেছিলাম। গাছটি যথেষ্ট বড় ছিল। ভালো ও পাকা বাদাম পাওয়ার জন্য আমি একদম গাছের চূড়ায় উঠে গিয়েছি, মানে মগ ডালে। বাদাম পাড়তে পারতে হঠাৎ একটা চিকন ডাল ভেঙে আমি মাটিতে পড়ে যাই। এত উপর থেকে পড়ে আমার কিছুই হয়নি। পড়ার সময় আমার মনে হচ্ছিল কে যেন আমার পেটের নিচে নরম হাতে ধরে আস্তে করে আমাকে মাটিতে নামিয়ে শুইয়ে দিয়েছে। আমার বিন্দুমাত্র কিছু হয়নি। আমার বন্ধু বান্ধবরা তো খুবই অবাক হয়ে যায়, আমিও অবাক হই। এরপর আমি বাড়ি চলে আসি এবং বিষয়টা আমার মায়ের সাথে শেয়ার করি। আম্মু তখন বুঝতে পারে যে কেউ আমাকে প্রোটেক্ট করেছে এবং কে আমাকে প্রোটেক্ট করেছে। তারপরেও আমাকে আম্মু অনেক বকাবকি করলো, বলল কি দরকার ছিল গাছে ওঠার,
আর যদি বড় ধরনের কিছু হয়ে যেত। এভাবেই দিন কেটে যায়। ছোটোখাটো অনেক বিপদ থেকে আল্লাহ অদৃশ্য কিছুর মাধ্যমে প্রোটেক্ট করে দেন। এই গেল শিশু থেকে কিশোর জীবনের ঘটনা। এবার আসি আসল ঘটনায়। ঘটনা বোঝার জন্য বাস্তব কিছু সমস্যার কথা বলবো। যদিও শুনতে কিছুটা অস্বস্তিকর মনে হবে, তবুও বলতে হবে, না হয় ঘটনা অপূর্ণই থেকে যাবে। বয়স তখন 18 কি 19 বছর। আমি তখন নবম শ্রেণীতে পড়ছি, পাশাপাশি ইলেকট্রিকের কাজও শিখছি। আর তখন থেকেই আমি ভূত এফএমের ফ্যান ছিলাম। ঘটনা বোঝার জন্য কথাটা আগে থেকেই বলে রাখলাম। ভালো লেখাপড়ার জন্য বাবা মাকে একজন ভালো প্রাইভেট টিউটর ধরিয়ে দেন। সেই প্রাইভেট টিউটরের বাড়িটা আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। প্রাইভেট টিউটরের অন্য একটা স্কুলে চাকরি ছিল, তাই আমি সকালবেলা খুব ভোরেই চলে যেতাম সেই টিউটরের বাড়িতে। আমি কিন্তু পায়ে হেঁটেই যেতাম প্রাইভেট পড়ার জন্য, তাই খুব ভোরেই উঠে হাঁটা শুরু করতাম। উদ্দেশ্য সকালবেলা বেশি হাঁটলে ব্যায়াম হবে, তাই ঘুম থেকে উঠে ভোরেই চলে যেতাম। নামাজ কালাম ইবাদতের বেলায় ছিলাম কঠোর। আমি সব রকমের আমল করার চেষ্টা করতাম। একদিন খুব ভোরবেলা প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিলাম স্যারের বাড়িতে। বাড়ি থেকে কিছু দূর গেলে রাস্তার দুই পাশে ঘন ঘন গাছের সারি, আর সেখানে দিনের বেলাও বেশ ছায়া পড়ে থাকে। তখন ছিল আবার শীতকাল, চারদিকে ঘন কুয়াশা। এত ভোরবেলায় ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। আমি একা একা গুনগুনিয়ে সূরা পড়ছি আর হাঁটছি। হঠাৎ দূর থেকে অন্য কোনো একটা নারী কণ্ঠে গুনগুন শব্দ আমি শুনতে পেলাম, আর এটা শোনার পর আমার গুনগুন করা বন্ধ হয়ে গেল। চারদিকে তাকে দেখার চেষ্টা করলাম। এই ভোরবেলা কারো তো এখানে থাকার কথা না। শীতকালে সবাই তো একটু অলসতা করে, এমনিতেই একটু ঘুম থেকে দেরি করে ওঠে। কৃষকরা হয়তো তাড়াতাড়ি খেতে আসবে না, তাহলে এই ভোরবেলা এখানে আসবেটাকে? আমি আবার ভুল শুনছি না তো? আস্তে আস্তে ছোট ছোট কদমে এগোতে লাগলাম। আস্তে আস্তে সামনের দিক থেকে কালো কিছু একটা কুয়াশা ভেদ করে স্পষ্ট হতে লাগলো। আমি ভীষণ ভয় পেতে শুরু করলাম, কিন্তু নিজেকে শান্ত করে মনোবল বাড়িয়ে মনে মনে দোয়া কালাম পড়তে লাগলাম। আমি একটু রাস্তার বাম দিকে চেপে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আর কালো জিনিসটা আস্তে আস্তে গুনগুন শব্দ করে এগোতে লাগলো। জিনিসটা আরো স্পষ্ট হলে আমি লক্ষ্য করলাম মানুষের মতোই দেখতে, পরনে ছিল কালো বোরখা। সচরাচর কওমি মাদ্রাসার বোনেরা যে ধরনের বোরকা নিকাব পরে থাকেন, একদম হুবহু একই ধরনের পর্দায় আবৃত একজন মহিলা। এইবার আমার ভয়টা দূর হয়ে গেল। তখন মেয়েটা আমার সামনাসামনি চলে আসলে আমি শ্রদ্ধাশীলতা দেখিয়ে সুন্দর একটা সালাম দিই। মেয়েটিও সেই সালামের জবাবটা সুন্দরভাবে দেয়। তার শরীর থেকে যে খুশবুটা বের হচ্ছিল তা আমার ভীষণ পরিচিত বলে মনে হচ্ছিল। আমি একটু দূরে গিয়ে আবার পিছন ফিরে মেয়েটির দিকে তাকাতেই দেখি মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখাচোখি হতে মেয়েটি বলে উঠল, যেদিকে যাচ্ছেন সেদিকেই যান, আবার কোনো একদিন দেখা হতে পারে হয়তো। মেয়েটির এই কথা শুনে আমি লজ্জা পেয়ে সামনের দিকে ঘুরে হাঁটা শুরু করলাম, আর মনে মনে নিজেকে তিরস্কার করতে লাগলাম। কিন্তু মেয়েটির কথা কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছিল না। তার কথাতেই আমার কানের গোড়ায় প্রতিনিয়ত ভেসে বেড়াতে লাগলো। মেয়েটি কথা কেন বলল যে আবার কবে দেখা হবে, দেখা হলে কি বলবো তাকে, এইসব ভাবতে ভাবতে আমার দিন কাটে। কোনো কিছুতেই মন বসছিল না। তার চিন্তায় আমি একটা ঘোরের মধ্যে ছিলাম বেশ কয়েকদিন। হঠাৎ একদিন রাতে আমি তাহাজ্জুদ পড়ে মোনাজাতে অনেক কিছুই বলি, মনের সকল অশান্তি দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করি। আমার ওই সময়ের মনের অশান্তি বলতেই ছিল শুধু ওই মেয়েটাই। মূলত তার চিন্তা আমার মাথায় আসছিল, এটাই একটা মনের একটা অশান্তি ছিল। মূলত এই বিষয়টি ভেবে ভেবেই আমার দিন রাতের সুখটা হারাম হয়ে যাচ্ছিল। নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি সেই একই মেয়েকে একই জায়গায় একই অবস্থায় দেখতে পাই, শুধু একটু পার্থক্য ছিল। প্রথম দিন আমি সেই মেয়েকে একা দেখেছিলাম, কিন্তু আজ দেখি তার সাথে আরো 2 জন মেয়ে। আমি ভাবলাম হয়তো তার বান্ধবী বা ক্লাসমেট হবে, এরকম কিছু। আমি মেয়েটিকে সালাম দিলাম। মেয়েটি সালামের জবাব দিলে সেটি শুধু বুঝতে পারি, বাদ বাকি সে কি সব বলছিল তার কিছুই বুঝলাম না। এজন্য এক অন্য অদ্ভুত ভাষা। মেয়েটি যা যা বলার বলে চলে গেল। হঠাৎ ফজরের আজানে আমার ঘুম ভাঙলেই বুঝতে পারি রাতের ঘটনাটি নিছক স্বপ্নই ছিল। যাই হোক,
মেয়েটিকে দ্বিতীয়বার দেখার পর কিছুটা হালকা লাগছিল, তা স্বপ্নেই হোক আর যেভাবেই হোক। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার পুরো রুমটা এক ধরনের পরিচিত সুগন্ধে ভরে গেছে। এটি কি হচ্ছে? জিনিসটা যদি স্বপ্নই হয় তাহলে এই দারুণ সুগন্ধি আসছে কোথা থেকে? আমি একটা ঘোরের মধ্যে চলে যাই। হঠাৎ পাশের রুম থেকে আম্মুর ডাক, আমাকে নামাজের জন্য ডাকছে। আমি জবাব দিয়ে উঠে মসজিদে চলে গেলাম নামাজ পড়ার জন্য। মসজিদ থেকে এসেই সেই প্রাইভেটের উদ্দেশ্যেই বের হলাম ঘর থেকে। চারদিকে ঘন কুয়াশা। সেই স্বপ্নে দেখার মতোই বরাবর একইভাবে সেই মেয়েটি আমার সামনে হাজির হয়। আমি তো পুরোই হতভম্ব। এ কি করে সম্ভব? হুবহু স্বপ্নের মতো করে কিভাবে মিলে গেল? আমি মেয়েটিকে কি বলবো বুঝতে পারছি না। মনে মনে কিন্তু আমি ভীষণ খুশি। মেয়েটি আমাকে বলল, কি মিয়া, কি ভাবছেন? দেখাই তো হওয়ার কথা ছিল, তাই না? তাহলে তো কি ভাবছেন? কথা তো বলবেন নাকি? আমি আমতা আমতা করতে থাকলাম। মেয়েটি বলল, থাক, বলতে হবে না। রাত্রে আমাকে স্বপ্নে দেখেছেন, এটাই তো বলতে চাচ্ছেন? আমি তো অবাক, এটা কিভাবে সম্ভব? একদম স্বপ্নের ন্যায় কিভাবে মিলে গেল সব? আমি বললাম, হ্যাঁ। এরপর আমি আর কিছু বলার আগেই মেয়েটি চলে গেল। আমি আমার মতো করে হাঁটতে লাগলাম। একটু পর মেয়েটির দিকে ঘুরে দেখতে গেলে তাকে আর দেখতে পেলাম না। ভাবলাম হয়তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, এইভাবে আবার হাঁটতে লাগলাম। হঠাৎ একটা জিনিস আমার মাথায় এসে নাড়া দিল। মেয়েটিকে এই সময় কেন দেখি? আর স্বপ্নে দেখার পর আমার রুমে সেই সুগন্ধিটা কোত্থেকে এলো? বেশ কিছুক্ষণ এটা নিয়ে ভাবার পর বিষয়টা আমার কাছে তুচ্ছ মনে হয়। ভাবলাম যে কোনো কারণেই হতে পারে। এইভাবে কিছুদিন পর পর মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায়। তবে এবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হয়, যখন আমি কোনো জায়গায় একা থাকি এবং অন্য কোনো লোক যেখানে থাকে না সেই সমস্ত জায়গায়। তখন আশেপাশে কোনো জনমানবের চিহ্নই থাকে না। এইভাবে মেয়েটার সাথে আমার এক ধরনের কেমন কেমন সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে মাঝে মাঝে আমি ঘুমের মধ্যে একজন বয়োবৃদ্ধ লোককে দেখতে পাই। বৃদ্ধের আকৃতি ছিল কিছুটা ভয়ঙ্কর, দেখতে মানুষের মতোই, কিন্তু চেহারায় রয়েছে অদ্ভুত এক ধরনের ভয়। বৃদ্ধের পরনে লম্বা কালো জুব্বা, মুখ ভর্তি লম্বা সাদা দাড়ি, হাতে লাঠি নিয়ে একটু কুঁজো হয়ে হাঁটে। তার চোখ দুটি আগুনের গোলার মতো। লেবাসটা ধার্মিক হলেও চেহারার দিকে তাকালে এক ধরনের ভয় কাজ করেই যায়। দেখা যাচ্ছে আমি বাজারে, মাঠে ঘাটে যেখানেই যাচ্ছি সেখানে হাজার হাজার লোকের উপস্থিত থাকলেও সবার মাথার উপর দিয়ে ওই বুড়োটাকেই দেখা যাচ্ছে। মানে বুড়োটা একটু সবার থেকে লম্বাই ছিল দেখতে। যখন বুড়োটার চোখে আমার চোখ পড়তো তখন দেখতাম বুড়োটা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে দাঁত কড়মড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে, যেটা আমি একটুও বুঝছি না। এভাবেই কিছুদিন বুড়োকে দেখার পর হঠাৎ একদিন মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায় সন্ধ্যার কিছুক্ষণ পর। আমি সেদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। মেয়েটিকে দেখে আমি জিজ্ঞেস করলাম, এই অসময়ে তুমি এখানে কেন? সে বলল, তোমার আসার অপেক্ষায় আমি অপেক্ষায় ছিলাম। আমার সাথে দেখা হয় কি তুমি খুশি হওনি? আমি বললাম, অবশ্যই, কিন্তু এই সময় তো দেখার কথা না। তো মেয়েটি বলল, কেন? তখন আমি বললাম, এমন একটা জায়গায় হঠাৎ করে কোনো মেয়ের থাকা কিন্তু ঠিক না, এমন নির্জন জায়গায়। আর হঠাৎ করে মানুষ যদি কেউ দেখে তাহলে কি বলবে? তখন মেয়েটি বলল, শোনো, আজ তোমাকে একটি সত্যি কথা বলতে চাই। জানি না তুমি এটাকে কিভাবে নেবে, তবুও এই সত্যিটা জানার পর তুমি আমার সাথে আর যোগাযোগ রাখবে কি না বা আমিও রাখতে পারবো কি না আমি জানি না, পরিণতি কি হবে। বিষয়টি নিয়ে আমি চিন্তিত, তবুও সত্যিটা বলতেই হবে, কারণ আজ না বললে সত্যিটা কোনো না কোনো দিন তো প্রকাশ হবেই। সেদিন আমি তোমার কাছে প্রতারক হয়ে যাব। এই কারণে আমি আমার পরিচয় দিতে চাই। মেয়েটির এমন কথাগুলো আসলে আমার মাথায় খুব একটা ঢুকছিল না। আমি ভাবলাম স্বাভাবিক কিছু বলবে, হয়তোবা সে তার পরিবার সম্পর্কে বলবে, সে বলবে যে তারা দরিদ্র, এরকম কোনো কথা বলবে আর কি, যেটা আমি আগে থেকে জানতাম না, বা তার পরিবারের এমন কোনো বিষয় যেটা আমি জানতাম না। জানবই বা কিভাবে? তার সাথে পরিচয় তো আমার খুব বেশি দিনের না। তো এইসবই ভাবছিলাম, তখন মেয়েটি চোখের ভ্রু কুঁচকে আবারও আমাকে জিজ্ঞেস করলো যে, কি সত্যিটা শুনবে তো? আমি যদিও শুনতে চাচ্ছিলাম না, তারপরও আমি বললাম, ঠিক আছে, বলো কি এমন সত্য?
তখন ওই মেয়েটি তার নাম বলে ইয়াসমিন। মেয়েটি বলে, তুমি আমাকে কতদিন ধরে চেনো? অল্প কয়েকদিন। আমি কিন্তু তোমাকে তোমার জন্মের পর থেকেই চিনি। এ কথা শুনে আমি বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললাম, আরে ধুর, তুমি আমার সাথে মজা করছো? মজা করার সময় পেলে না? এই অসময়ে আমার পথ আগলে দাঁড়িয়েছ এসব উদ্ভট কথা বলার জন্য? কাজের কথা বলো, না হলে আমাকে যেতে দাও, মানুষজন দেখলে খারাপ বলবে। মেয়েটি বলল, হ্যাঁ আমি তো যাবই, পথও ছেড়ে দিব, তবে আজ যে তোমায় কথা শুনতেই হবে। আমি আর দেরি করতে পারছি না, কারণ আমি জানি না কি হবে ভবিষ্যতে। হয়তো আরও অনেক পরে বলতাম, কিন্তু আমাকে জানাতেই হবে আমার আসল পরিচয়। আমি বললাম, কি এমন তোমার আসল পরিচয় বলো। মেয়েটি আমার দিকে কিছুটা তাকিয়ে তার দৃষ্টিটা নিচের দিকে ফিরে বলল, দেখো, আমি তোমার বা তোমাদের মতো কেউ না, তোমাদের সমাজেরও কেউ না, আমি অন্য এক জাতির। তখন আমি তার এই বাক্য শুনে হতভম্ব হয়ে গেলাম। তাহলে তুমি কি ভিন্ন ধর্মী? অবশ্যই এটা হতে পারে না, ভিন্নধর্মী হলে তো তুমি বোরকা পরার প্রশ্নই আসে না। তাহলে তুমি কোন জাতি, কোন সমাজের কথা বলছো? কি এমন গোপন পরিচয় রয়েছে যেটা আমি জানি না? আমি জানতে চাই, সত্যিটা যত কঠিনই হোক বলো। তখন মেয়েটি বলল, আমি জিন সমাজের একজন। তখন এই কথা শোনার সাথে সাথে আমি কি যে চিন্তা করছি আমি নিজেও জানি না। আমি একটা ঘোরের মধ্যে চলে গেলাম। মাথাটা কেমন যেন ভন ভন করে ঘুরছে, এমন একটা অবস্থা, মাথাটা ব্যথা করছে, আমার মাথায় কিছুই ধরছে না। এরকম করতে করতে হঠাৎ আমি সেন্সলেস হয়ে ওখানেই পড়ে গেলাম। জ্ঞান ফিরলে নিজেকে বিছানায় আবিষ্কার করি। পরে আমার মাকে জিজ্ঞেস করলে জানতে পারি তারা নাকি আমাকে আমার বিছানাতেই শোয়া অবস্থায় দেখতে পেয়েছে। মূলত আমার জ্ঞান ফিরে কয়েক ঘন্টা পর হঠাৎ মনে পড়ে গেল আমি তো সেই মেয়েটার সাথে কথা বলা অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারাই। তাহলে বাড়িতে এলাম কিভাবে? কেউ ধরাধরি করে এনে দিলেও তো আমার বাড়ির লোক কেউ না কেউ তো জানবে। তাহলে বাড়ির লোকজন কেউই দেখেনি আমি কিভাবে বাড়িতে এসেছি, তাও আবার আমার বিছানায়। এটা নিশ্চয়ই ওই মেয়েটার কাজ। সে যা যা বলেছে সবই কি সত্যি, নাকি সে মজা করেছে? আচ্ছা, সে যদি মানুষই হয় তাহলে শুধু ওই নির্দিষ্ট সময় কেন দেখা করে, যে সময় কোনো জনমানব রাস্তায় থাকার কথা না? তাহলে কি সে সত্যি বলছে? ব্যাপারটা কি আসলে? এসব বিষয় আমার পরিবার কিন্তু কিছুই জানে না এখনো। এরপর রাতের খাবার খেয়ে আমি আবার ওইসব কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝ রাতে আনুমানিক 3টার সময় হবে, আমার রুমের পেছনের টিনে 3টা আঙ্গুলের টোকা পড়ার শব্দ। আমি ভাবলাম রাতের বেলা কুকুর হয়তো ওখানে বসে আছে, হয়তো লেজ দিয়ে বাড়ি দিয়েছে টিনের মধ্যে, কিন্তু না। একটু পর ওই দিক থেকে আমার নাম ধরে মেয়েলি কণ্ঠে ডাকছে। এ কি, এ তো সেই মেয়েটি। তার ডাক শুনেই আমি শোয়া থেকে উঠে বসে গেলাম। মেয়েটি আবার আমার নাম ধরে ডেকে বলল, বাইরে এসো, কথা আছে। আমি তার কথা মতো বাইরে বেরিয়ে সেই রুমের পেছনে চলে যাই। দেখি সেখানে কিছুই নেই, কিন্তু সেখান থেকে চমৎকার একটি সুগন্ধি পাচ্ছি। তাহলে কি সেই পরীটাই সত্যি এসেছে? এটা তো তারই সুগন্ধি। আবারও আমার নাম ধরে তার ডাক পড়ল। আমি তাকিয়ে দেখি সে আমার বাড়ির কোণে সেই তুলা গাছটির নিচেই দাঁড়িয়ে রয়েছে। আমি সাথে সাথে ছুটে গেলাম সেখানে। সে আমাকে জিজ্ঞেস করলো, এখন কেমন আছো? আমি বললাম, ভালো আছি। মেয়েটি বলল, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু কিছুই করার নাই, এটাই সত্য। তোমার উপর আমার নজর সেই শৈশবকাল থেকেই। তুমি জানো আমার বয়স কত? আমি বললাম, তুমি না বললে আমি কিভাবে জানবো? সে বলল, আমার বয়স 150 বছর। তার বয়সের কথা শুনে আমার চোখ কপালে, মনে হচ্ছিল আবার সেন্সলেস হয়ে যাব, কিন্তু না। মেয়েটির একটা কথা আমার সান্ত্বনা ফেরত আসলো। সে জানায় তাদের নাকি অনেক লম্বা হায়াত। তার বয়স অনুযায়ী সে এখন কিশোরী মাত্র। তাদের ভেতরে এমন অনেকেই রয়েছে যারা অনেক নবী রাসূলদেরকেও দেখেছেন, অনেকে সাহাবায়ে কেরামদেরকেও দেখেছেন। এসব শুনে আমি তার দিকে অবাক নজরে চেয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ও বলছেটা কি? আমার বয়স 20-এর কোটায়, আর ওর বয়স 150 বছর। কিভাবে কি? সে বলল, এতদিন ধরে তোমাকে পাহারা দিয়ে আমি নজরে নজরে রেখেছি। উপযুক্ত সময় হওয়ায় তোমার সামনে আমি প্রকাশ হয়েছি, কিন্তু পরিচয় দিতে চাইনি, আরও পরে পরিচয় দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো একটি কারণে আমি পরিচয় দিয়ে দিলাম।
এর মধ্যেই ইয়াসমিন আমাকে বলে আমার সাথে আমাদের দেশে যাবে। একথা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। সে এইভাবে আমাকে তার দেশে নিয়ে যাবার প্রস্তাব করবে আমি ভাবতেও পারিনি। আমি বললাম, তোমাদের দেশ মানে? তোমাদের দেশে কেন যাব? না না, তুমি আমার দেশ, আমার বাড়িঘর ছেড়ে আমাকে কোথাও নিও না, আমি কোথাও যেতে পারবো না। তখন ইয়াসমিন বলল, তুমি কি ভয় পাচ্ছ নাকি আমার সাথে যেতে? ভয়ের কিছু নেই, আমি তোমাকে আবার এখানে দিয়ে যাব। আজকে আমাদের দেশে আমার এক প্রতিবেশীর বিয়ে, তোমাকে আমাদের দেশ ঘুরে দেখাবো, দেখবে আমাদের সংস্কৃতি, বিয়ে অনুষ্ঠান এগুলো কেমন হয়। আমি তখন বিয়ের অনুষ্ঠানের কথা শুনে যাওয়ার জন্য একটু লোভ হলো, মূলত সেগুলো দেখতে কেমন হয় তা দেখার জন্য। মা দাদিদের মুখে শুনতাম পরীদের রাজ্যের বিভিন্ন ঘটনা, কিন্তু আজ স্বয়ং যাওয়ার প্রস্তাব পেয়ে হঠাৎ যাওয়ার আগ্রহ জেগে বসলো। তখন আমি বললাম, আচ্ছা যেতে পারি, কিন্তু একটা শর্তে, আমাকে কিন্তু আবার এনে দিতে হবে, আমি কিন্তু সেখানে থাকতে পারবো না। মেয়েটি বলল, আচ্ছা সমস্যা নেই, রাতের মধ্যেই আবার তোমাকে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমি বললাম, দাঁড়াও, আমি জামা কাপড় পরিবর্তন করে আসি। মেয়েটি বলল, কিচ্ছু লাগবে না, চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করে আবার খুলে দেখি অবাক কাণ্ড, আমার সম্পূর্ণ সাজসজ্জা পাল্টে গেছে। খুব সুন্দর একটা পাঞ্জাবি পাজামা আমার পরনে। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে যাব, ওই মুহূর্তে সে মুচকে একটা হাসি দিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই, চলো। আমি বললাম, আচ্ছা তোমাদের দেশ কোথায়? তখন সে একটি জায়গার নাম বলল, সেটি ঠিক মনে নাই আমার। সেখানে নাকি মানুষের যাওয়ার সাধ্য নেই, যদি কোনো জিন বা পরী কাউকে সাথে করে নিয়ে যায় তাহলেই সম্ভব। এই বলে মেয়েটি আমাকে আবারও বলল, চোখটা বন্ধ করো। আমি সাথে সাথে বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলাম। একটু পর আমি অনুভব করলাম আমি যেন শূন্যে ভাসছি, কিন্তু ও বলার অপেক্ষায় চোখ খুলছি না, কোথায় যেন ভেসে ভেসে চলে যাচ্ছি। সে কিন্তু আমার হাত ধরে আছে। হঠাৎ চোখ খুলতে বললে আমি চোখ খুলে অবাক হয়ে গেলাম। দেখলাম সেখানে সম্পূর্ণ দিন, কিন্তু কোনো সূর্য নেই। এত সুন্দর দিনের আলো, চারদিকে চিরসবুজের বাগান, ফুলে ফলে দারুণ সুঘ্রাণে ভরপুর চারদিক। সেখানে গিয়ে আমি অনেকক্ষণ ঘুরলাম ওর সাথে। একটু পর মেয়েটি আমাকে, মানে ইয়াসমিন আমাকে বলল, চলো আমরা বিয়ের অনুষ্ঠানে যাই। আমি বললাম, আচ্ছা চলো, দেখে আসি তোমাদের এখানে কিভাবে বিয়ে হয়। তখন ওর সাথে আমি হাঁটা শুরু করলাম। হঠাৎ কিছু দূর গিয়ে দেখি একটা নদী, নদীর ওপার একটা বিশাল বৃক্ষ, খুব সুন্দর বৃক্ষটি। এই বৃক্ষের নিচে অনেকগুলো মানুষের সমাগম দেখা যায়। আমি বললাম, ওখানে এত মানুষ কেন? ইয়াসমিন নামের পরী আমাকে বলল, আমরা এখন ওখানেই যাব, সেখানে বিয়ের অনুষ্ঠান চলছে, গেলেই দেখবা। আমি বললাম, বেশ, তো যাবো কিভাবে? নদী পার হবো কিভাবে? এখানে তো কোনো নৌকাও নেই। সে বললো, কোনো চিন্তা নেই। নদীতে ছিল অসংখ্য জাতের সুন্দর সুন্দর ফুল, যেগুলোর পাতা বেশ বড় বড়। ইয়াসমিন আমাকে বলে, ওই ফুলের পাতার উপর হাঁটতে। আমি অবাক হয়ে বললাম, আরে বলো কি তুমি, এই পাতার উপর দিয়ে কিভাবে হাঁটবো? পড়ে যাব না? তখন সে বলল, আরে কিচ্ছু হবে না, তুমি আমার পেছন পেছন আসো। আমি সেটাই করলাম। অবশেষে নদী পার হয়ে যাই এবং পার হয়ে সেই বৃক্ষের নিচেই গেলাম। গিয়ে দেখি বেশ সুন্দর জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজন, সুন্দর সুন্দর খাবার বানিয়ে বড় বড় টেবিলের সারি সারিভাবে সাজিয়ে রাখা আছে। হরেক রকম ফল ফলাদি, হাজার আইটেমের মিষ্টান্ন জাতীয় খাবার, একদম চোখ ধাঁধানো আয়োজন। সেখানে বেশিরভাগই অল্প বয়সী যুবতী মেয়ে, অন্যান্য বয়সের নারী পুরুষও আছে, তবে সংখ্যায় তারা বেশ কম। বেশ কয়েকটা তরুণী ইয়াসমিনের সাথে আমাকে দেখে একজন আরেকজনের সাথে কানাকানি করে কিছু বলছে। আর আমার অবশ্য মনে মনে একটু ভয়ও কাজ করছিল, এখানে সবাই জিন জাতি আর আমি একলাই মানুষ, আমার যদি কিছু করে ফেলে। মনে মনে আবার একটু সাহস সঞ্চয় করে নিলাম। আমি তো নিজে থেকে আসি নাই, আমাকে আনা হয়েছে, যা বোঝার ইয়াসমিন বুঝবে। এক পর্যায়ে বর এবং কনেকে নিয়ে আসা হলো পালকিতে করে। হঠাৎ করে যেই দৃশ্য দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। স্বপ্নে দেখা সেই অদ্ভুত বৃদ্ধটি এইখানে বসে আছে একটা বড় সোনালী চেয়ারে। মূলত বিয়ের কাজটি ওই বৃদ্ধ লোকটি সম্পন্ন করবেন। আমি ইয়াসমিনকে হাত দিয়ে টাচ করে ইশারা দিয়ে বললাম, এই বৃদ্ধ লোকটিকে? তাকে তো আমি বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি, ইনি এখানে কেন? ইয়াসমিন তখন আমাকে অবাক করে দিয়ে জানায়, এই বৃদ্ধ লোকটি তার দাদু, তাদের এলাকার জিন সমাজের মুরব্বী। আমি তখন আর কিছুই বললাম না। হঠাৎ একসময় বৃদ্ধতার দৃষ্টি আমার দিকে পড়ে। আমাকে দেখার সাথে সাথে বৃদ্ধের চেহারা কেমন যেন রাগে লাল হয়ে যেতে লাগলো, সেই স্বপ্নে দেখার মতো। আমি বেশ ভয় পেতে লাগলাম। মনে মনে চিন্তা করছি কখন বাড়িতে ফেরত আসবো। ইয়াসমিনকে বললাম, আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি এখানে থাকতে পারছি না, আমার ভীষণ ভয় করছে। ইয়াসমিন বলে, আমি বুঝতে পেরেছি,
তুমি কিসের ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি যতক্ষণ তোমার সাথে আছি ততক্ষণ তোমার কোনো ভয় নেই। কিন্তু না, ওর এই কথায় তবু আমার সান্ত্বনা মিলছে না, আমার কিছুই ভালো লাগছে না। অপেক্ষা ছিলাম কতক্ষণে বিয়েটা শেষ হবে আর কখন বাড়ি ফিরবো। আমি এত টেনশনে ছিলাম যে এত রঙের বাহারি লোভনীয় খাবারগুলোর প্রতি আমার কোনো আগ্রহ কাজ করছিল না। আমি সেখানে কিচ্ছু খাইনি। অতঃপর বিয়ের কাজ সম্পন্ন হলে ইয়াসমিন আমাকে বলে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি এবার যেন হাফ ছেড়ে বাঁচলাম। আসার সময় আমরা একটা গাছের বাগানের ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ইয়াসমিন আমাকে বলে, তুমি কেন এত ভয়ে ছিলে তা আমি জানি, এবং এই কারণেই আমি তোমাকে আমার পরিচয়টা তাড়াতাড়ি দিয়েছি। আমি বললাম, তুমি জানতে? তাহলে বলো কি জানতে। আমাকে অবাক করে দিয়ে সে বলা শুরু করলো, আমার দাদু তোমাদের মানব সম্প্রদায়কে কিছুতেই সহ্য করতে পারেন না, তাই তিনি যখন বুঝতে পারলেন আমি কোনো একটা মনুষ্য সন্তানের সাথে দেখা করি, তখন থেকে তিনি আমাকে ফলো করতেন। আমি বললাম, কেন? তিনি কেন মানুষকে দেখতে পারেন না, তার কারণটা কি? মেয়েটি বলল, আমার বাবার করুণ মৃত্যুই হলো তার কারণ। আমি তখন জিজ্ঞেস করলাম, তোমার বাবার করুণ মৃত্যু মানে? এখানে কি মানুষের কোনো হাত রয়েছে যেই কারণে তোমার দাদু আমাদেরকে কিছুতেই দেখতে বা সহ্য করতে পারেন না? মেয়েটি জবাবে বলল, হ্যাঁ, মনুষ্য জাতি হলো আমার বাবার মৃত্যুর কারণ। তুমি কি জানো আমার বাবার সাথে কি হয়েছিল? সে এক করুণ ঘটনা। সে বলতে থাকলো সেই ঘটনাটি। একদিন আমার বাবা তোমাদের এই জগতে এসে রাতের বেলা কোনো এক রাস্তা দিয়ে হাঁটছিলেন। চাঁদনি রাত, হঠাৎ আবহাওয়া খুব সুন্দর হয়। বাবা একটি খেজুর গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে পড়েন। মনের অজান্তে ঘুমিয়ে পড়েন। সেই পথ দিয়ে একজন কবিরাজ কোনো এক বাড়ি থেকে কবিরাজি শেষ করে ফিরছিল। হঠাৎ কবিরাজ আমার বাবার কাছাকাছি এলে কোনো কারণে সে বুঝতে পারে এখানে অস্বাভাবিক কোনো কিছুর উপস্থিতি রয়েছে। কবিরাজ তখন আমার বাবাকে দেখে সন্দেহ করে বসে, কিন্তু আমার বাবা তখনও ঘুমের ঘোরে ছিলেন এবং মনুষ্য অবয়বে ছিলেন। কবিরাজ সেই সুযোগে আমার বাবার উপর তার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে এবং আমার বাবাকে সে তার জাদুবিদ্যা দিয়ে বন্দী করে ফেলে। মূলত সে তার স্বার্থ হাসিল করার জন্যই আমার নিরীহ বাবাকে সে বন্দী করেছিল। সে ভেবেছিল আমার বাবাকে বশ করে যে সকল কাজ মানুষের পক্ষে করা অসম্ভব, সেই সকল কাজ আমার বাবাকে দিয়ে সহজেই করিয়ে নিয়ে তার শক্তি দিন দিন বাড়িয়ে নেবে। কিন্তু তার এই সমস্ত প্রস্তাবে আমার বাবা সাড়া দেননি। কবিরাজ আমার বাবাকে জোর করতে থাকে বারবার, আর আমার বাবা কড়াকড়িভাবে জানিয়ে দেন যে তার পক্ষে কিছুতেই এমন নোংরা এবং শরীয়ত বিরোধী কাজ করা সম্ভব নয়, কারণ আমার বাবা একজন পরহেজগার জিন ছিলেন। এসব বলাতে কবিরাজ বাবার উপর তার জাদুবিদ্যা ক্রমাগত প্রয়োগ করতে থাকে এবং নির্যাতন করতে থাকে। কিছুদিন বন্দি করে জাদুবিদ্যা প্রয়োগ করার ফলে আমার বাবা মারা যান। আর বাবার মৃত্যুর শোকে আমার মাও একসময় অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেন। আমার দাদা বুঝতে পারেননি আমার বাবা কোথায়। ওই কবিরাজ কিছু তন্ত্রমন্ত্র জানতো, যার কারণে আমার বাবাকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। এমন একটি করুণ ঘটনা ঘটেছে আমাদের পরিবারে, আর এর জন্য দায়ী হলো সেই কবিরাজ। আর এই অপরাধের কারণে সেই কবিরাজ সহ তার বংশকে নির্বংশ করে দেয় আমার দাদার সৈন্য জিনেরা। তারা যখন বুঝতে পারে যে এই কবিরাজ আমার বাবাকে আটকে রেখে হত্যা করেছে, সেই থেকে আমার দাদু মনুষ্য জাতিকে ঘৃণার নজরে দেখেন। আর তাই তোমার সাথে কথা বলা আমার দাদু পছন্দ করে না বলে আমাকে অনেকবার বারণ করেছে আমি যেন তোমার সাথে আর না মিশি। কিন্তু আমি দাদুর নিষেধকে অমান্য করে তোমার সাথে দেখা করতাম। এতে আমার দাদু খুব ক্ষুব্ধ হন আমার উপর, কিন্তু বাপ মাহারা আদরের নাতনি বলে আমাকে কিছুই করতে না পেরে তোমাকে ভয় দেখায়। কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারোনি ভালো করে। আমি তখন বললাম, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। যাই হোক, এই নিয়ে তার সাথে আমার আরো অনেক কথা হয়। হঠাৎ হাঁটতে হাঁটতে ইয়াসমিন আমাকে একটি কবরের সামনে নিয়ে গেল। সেই কবরের দিকে ইশারা দিয়ে বলল, এটাই আমার বাবার কবর, আর পাশে ওই যে আর একটা কবর দেখছো, ওটাই আমার মায়ের কবর, যে আমার বাবার শোকে মারা গিয়েছিল। একটু পর সে আমাকে চোখ বন্ধ করতে বলে, আর কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি সেই আগের জায়গাতেই আছি। আমার পরনেও সেই আগের পোশাক। যাই হোক, বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ ইয়াসমিন আমার কাছে আসা বন্ধ করে দেয়। আসলে কাছে আসা বন্ধ হয়ে যায় আর কি। কি হয়েছে কিছুই বুঝতে পারি না। সে কেন আসে না, আমার সাথে কেন সে কথা বলে না, এসব নিয়ে আমার বারে দুশ্চিন্তা। তার সাথে যেসব জায়গায় দেখা হতো সেই সব জায়গায় গিয়ে বসে থাকতাম, তার আসার অপেক্ষা করতাম, কিন্তু না, সে আসে না।
এভাবে কাটতে লাগে আমার দিন রাত। হঠাৎ একদিন রাতের বেলা আধো আধো ঘুম চোখ, কান আমার ঠিকই সজাগ রয়েছে, রাত প্রায় 2:30 কি 3টা হবে। হঠাৎ আমার রুমটা কেমন জানি ভারী ভারী গরম হয়ে গেল। একটা বন্ধ আবদ্ধ রুমে 4 দেয়ালের ভেতরে একটি ভ্রমরকে ছেড়ে দিলে যেরকম একটা ঘুম ঘুম শব্দ হবে, সেই রকম একটা শব্দে আমার চারদিক কেমন যেন মুখরিত লাগছে। হঠাৎ দেখলাম ছোট্ট একটা বলের ন্যায় আলো আস্তে আস্তে বড় হয়ে একটা অবয়বে পরিণত হলো। সেই অবয়বটা আর কেউ নয়, সেই বৃদ্ধটি। বৃদ্ধকে দেখে ভয় আমার জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু না, আমি কিছুতেই জ্ঞান হারাচ্ছি না। আমার ইচ্ছা হচ্ছে আমি জ্ঞান হারিয়ে যাই, কিন্তু আমার জ্ঞান হারাচ্ছে না। ভয়ে প্রচুর ঘামছিলাম। বৃদ্ধটি আমায় ডেকে বলে, কিরে, তোর তো দেখছি বিরাট সাহস, তুই আমার নাতনির সাথে বন্ধুত্ব করেছিস, আবার আমার জিন রাজ্যেও গিয়েছিস। অবশ্যই তোর যাওয়ার কোনো ক্ষমতা নেই, আমার নাতনি নিয়ে গেছে বলেই তুই গিয়েছিস, কিন্তু তুই তো মানা করতে পারতি, তাহলে তুই মানা করলি না কেন? তোদের মনুষ্য জাতিকে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারি না, অতএব সাবধান, ইয়াসমিন থেকে দূরে থাক, নইলে তোর সহ তোর বংশকে নির্বংশ করে দিব, কিন্তু আমার রাগ কিন্তু বাড়াবি না। এই বলে গেলাম। খালি আমার নাতনির মুখের দিকে তাকিয়ে তোর এখন কোনো ক্ষতি করলাম না, কিন্তু করব, কিন্তু মনে রাখিস। এই বলে এই অভাবটা কোথায় যেন মিলিয়ে গেল। হঠাৎ করে রুমটা স্বাভাবিক হয়ে গেল, সবকিছু আগের মতোই লাগছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এইদিকে আমি দিনে হোক বা রাতে একা একা কোথাও বের হলে সেই বৃদ্ধ অবয়বটিকেই দেখতে পাই। আগে স্বপ্নে দেখতাম, এখন বাস্তবে দেখতে পাই। অবয়বটা আমাকে ইশারা দিয়ে কিছু একটা বোঝাতে চায়, আর বিশ্রী একটা হাসি দিয়ে কোথায় যেন মিলিয়ে যায়। এদিকে কয়েকদিন সেই ইয়াসমিনেরও কোনো খোঁজ নেই। একদিন হঠাৎ রাত 11টা বা 12টা হবে, বাড়ির পেছনে মেইন রোড, রাস্তার ধারে বসে ইউটিউবে পুরাতন ভূত এফএমের এপিসোডগুলো শুনছিলাম। এরকম প্রায় ঘন্টাখানেক শুনে কি বুঝে হাতের ডান দিকে একটু তাকালাম। আমার থেকে প্রায় 10 গজ দূরে হবে, চাঁদনি রাত ছিল, দেখছি একটা বেশ বড় আকৃতির একটা সাদা বিড়াল রাস্তার ওই দিকটা থেকে আমার দিকে আসছিল। তো বিড়ালটা দেখে বিষয়টা আমি স্বাভাবিকভাবেই নিলাম। বিড়ালটি আমার পেছন দিক থেকে আমাকে পাস করে যাওয়ার সময় একটা বিশ্রী গন্ধ নাকে এসে লাগলো। সাথে সাথে আমি বমি করে দিলাম, এত দুর্গন্ধ আসলে সহ্য করার মতো না। এরপর দেখি রাস্তার অপর পাশ থেকে একটা সাদা বক, এত বড় বক আমি জীবনেও দেখিনি। বেশ ভয় পেয়ে গেলাম বকটিকে দেখে। বকটিও আমাকে পাশ করে অপর দিকে চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেই বিশ্রী গন্ধটা ভেসে আসে। আমি আবারও বমি করে দিই। এইবার বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি সাথে সাথে উঠে বাড়ির দিকে দৌড় দিই এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সেই রাতে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় পরের দিন থেকে, হোক দিনের বেলা বা রাতের বেলা। নির্জনে কোথাও একা একা হাঁটলে মনে হয় যে আমার সাথে কেউ একজন আছে, কিন্তু আশেপাশে তাকালে কিছুই দেখতে পেতাম না। রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ একজন আমার পাশেই শুয়ে আছে, কিন্তু তাকালে কাউকেও দেখতাম না। রাত যখন গভীর হতো তখন রুমটা আস্তে আস্তে গরম হয়ে যেত। হঠাৎ করে রুমে চলতে থাকা ফ্যানটি বন্ধ হয়ে যেত। কিন্তু তারও কয়েকদিন পর আমার সাথে ঘটতে লাগলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটার কথা স্বাভাবিকভাবে বলা খুব মুশকিল, তবুও বলতে বাধ্য হচ্ছি। এভাবে চলছিল। মাঝরাতে হঠাৎ করে আমার পুরো শরীরের মুভমেন্ট বন্ধ হয়ে যেত। কোনো একটি অবয়ব আমার শরীরের উপর জেঁকে বসত। আমি অনুভব করতাম, কিন্তু নড়াচড়া করতে পারতাম না, আওয়াজও করতে পারতাম না। এইভাবেই চলছিল সময়। শুধু রাত হলে আমি ভয়ে ভয়ে থাকতাম, কখন যে এই অবয়বটি আমার উপর জেঁকে বসে। রাত মানেই আমার জীবনে কালো অধ্যায়ের সূচনা ঘটত। আমি মনে করতাম এটা হয়তোবা আমার স্বপ্নের ভেতরে আসে, কিন্তু এরকম চলতে থাকার ফলে আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে আমি একদম শুকিয়ে যাই, শারীরিকভাবে ভীষণভাবে দুর্বল হয়ে পড়ি, যেটা আমার পরিবার লক্ষ্য করে এবং লক্ষ্য করাটাই স্বাভাবিক। তারা আমার কাছে জানতে চাইলে আমি খুব একটা কিছু বলতে পারতাম না। কারণ হলো সকালবেলা আমি অনেক কিছুই ভুলে যেতাম, কিন্তু তারা আমার শরীর খারাপের মূল কারণ যখন আমাকে জানতে চায়, আমি কেউ কিছু একটা বলতে পারি না যে আসলে কেন হচ্ছে। কিন্তু ইয়াসমিনের ওই বিষয়টাও আমি তখন বলিনি পরিবারকে, কারণ এটা বলা নিষেধ ছিল। কিন্তু আমার শরীরের এই অবস্থা কেন হচ্ছে, এই বিষয়টি আমি মনে রাখতে না পারার কারণে, মূলত রাতের এই ঘটনাটা আমার মনে থাকতো না বলে আমি পরিবারকে একদম অ্যাকুরেটলি বলতে পারতাম না। একবার কি হলো,
আমার এক বন্ধুর কাছে ইয়াসমিনের বিষয়টা খুলে বলি, এবং এই সমস্যা যে শুরু হয়েছে, শরীর খারাপ হওয়ার সমস্যাটা, এইটা হয়তোবা ওই কারণে হতে পারে বলে আমি আমার বন্ধুর কাছে জানাই। তখন আমার বন্ধু আমার পরিবারকে বিষয়টা জানায় এবং ভালো একজন হুজুরের সন্ধান দেয়। সেই হুজুরের কাছে গেলে বিষয়টা সম্পূর্ণ একলাভাবে হুজুরকে আমি শুরু থেকে বলে যাই। তখন হুজুর বিষয়টা বুঝতে পারেন এবং তিনি জানান যে রাতের বেলা কি ঘটনা ঘটে এবং কেন আমি ভালো করে মনে রাখতে পারি না, মূলত আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওই হুজুর আমার পরিবারকে বিষয়টি জানান। হুজুর জানান এই যে সমস্যাটা হচ্ছে, আমার শরীরের উপর রাত্রে কেউ একজন জেগে বসে, এটা মূলত ওই বৃদ্ধ জিনের কাজ। সে একটি দুষ্টু পরীকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে এবং আমার শরীরের শক্তিগুলো আস্তে আস্তে নিঃশেষ করে দিচ্ছে, আমাকে ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছে। আর এই ক্ষতিটা করার মাধ্যমে আমাকে একদম মেরে ফেলতে চায় আর ইয়াসমিনকে আমার কাছ থেকে দূরে সরাতে চায়। এইভাবে ওই দুষ্টু পরীটা একসময় আমাকে মৃত্যুর মুখে নিয়ে যাবে। এমনিতেই সে আমার যে ক্ষতি করেছে এটা পুষিয়ে নেওয়া অনেকটাই কঠিন ব্যাপার। এরপর হুজুর আমার শরীরটা বন্ধ করে দেন যাতে করে দুষ্টু পরিসহ ওই ইয়াসমিন আমার কাছে আসতে না পারে, কারণ ইয়াসমিনও যদি আসে তাহলে ওই জিনটি আবার আমার ক্ষতি করতে চাইবে কোনো না কোনোভাবে। হুজুর আমাকে একটা তাবিজ দিল, আমি তাবিজ নিতে অস্বীকার করি, যেহেতু তাবিজ ব্যবহারে ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে। পরে হুজুর আমাকে বেশ কয়েকটি তাবিজ লিখে দেন, যেগুলো 41 দিন পর্যন্ত একটা একটা করে পানিতে ভিজিয়ে পান করতে হবে এবং ওই পানি দিয়ে গোসল করতে হবে। তারপর কিছু তেল পরাই এবং বিভিন্ন জিনিস পরে দেন। আর এটাও বলেন যে আমি যেন সকাল সন্ধ্যা 4 কুল মানে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং নাস এগুলো পরে শরীর বন্ধ করে রাখি সবসময়, কারণ এই 4 কুলের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে 4 কুল অর্থাৎ এই কুল শব্দ দিয়ে 4টি সূরা পড়ে শরীর বন্ধ করে রাখলে কোনো জিন শয়তান কালো জাদু ওই শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এরপর থেকে আমি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম। কিন্তু ওই ঘটনার পর থেকে কোথাও নির্জনে একা থাকলে আমি কারো একটা উপস্থিতি টের পাই এবং ওই উপস্থিতি কখনো সুগন্ধ বয়ে আনে, কখনো দুর্গন্ধ বয়ে আনে। যখন সুগন্ধ বয়ে আনে তখন ওই সুগন্ধিটা আমি টের পাই ওটা ইয়াসমিনের সুগন্ধি, আর যখন দুর্গন্ধ আসে তখন আমি বুঝতে পারি এখানে কেউ একজন ক্ষতি করার জন্য এসেছে, কিন্তু কাছে আসতে পারে না। আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে ভালো আছি। তবে আসলে ভিন্ন জাতির সাথে সম্পর্ক থাকার অনেক খেসারত দিতে হয়, যা আমি আমার নিজের জীবনের একটা রূঢ় উপলব্ধি দিয়ে বুঝতে পেরেছি। মানুষের সাথে আসলে মানুষের সম্পর্কটাই মানানসই ছিল। ঘটনা আফটার দ্য হরর ওয়ার্ল্ডের সকল লিসেনারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনলেন। ঘটনাটি আমার কাছে কিছু কিছু জায়গায় একটু কমন মনে হয়েছে, কারণ যদি জিনদের রাজ্যে যাওয়া যায় সেখানকার যে ব্যাপারগুলো, যেভাবে যাওয়া যায়, যেভাবে ফেরত আসে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা মোটামুটি শুনেছি এর আগেও। কিন্তু যেই জায়গাটাতে আমার কাছে খারাপ লেগেছে, এই অর্থে খারাপ লেগেছে যে একটা কবিরাজ একটা ভালো জিনকে আটক করে ফেলে, সেই জিনটি কোনোভাবেই রাজি না হওয়ার কারণে তাকে হত্যা করে এবং সেই জিনের শোকে তার স্ত্রীও মারা যায়। তো এটা আমরা সাধারণত মানুষের বেলায় শুনে থাকি। জিনদেরও এমন অনুভূতি রয়েছে, নিজেদের মধ্যে ভালোবাসা রয়েছে, এই বিষয়গুলো আমাদের সামনে খুব একটা আসে না। এই ঘটনার মাধ্যমে আমরা এই জায়গাটা সম্পর্কে নতুন করে জানতে পেরেছি যে জিন স্বামীর প্রতি ভালোবাসার কারণে স্ত্রীও মারা গেল অসুস্থ হয়ে। এটি আসলে খুবই হৃদয় বিদারক একটি ব্যাপার। এ ধরনের ঘটনা ওই জগতে ঘটলেও সেগুলো আমাদের সামনে আসলে কখনো আসার কথা না। এই ঘটনার প্রেক্ষাপটেই আমরা তাদের বিষয়ে, তাদের আবেগ নিয়ে কিছুটা হলেও জানতে পারলাম। আর এই কারণেই মূলত ওই ইয়াসমিনের যিনি দাদা, উনি মনুষ্য জাতির প্রতি খুব ক্ষিপ্ত ছিলেন। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ফাহিম, তার উপরও ক্ষিপ্ত হয়ে যান। অনেক ট্রিটমেন্ট করার পরে ফাহিম এখন ভালো। আশা করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন, এটাই আমরা কামনা করি। প্রিয় লিসেনার্স, এটাই ছিল আমাদের এবার ফ্রাইডে স্পেশাল এপিসোড। আশা করি
আমাদের এবারের এপিসোডটি ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আসছে বৃহস্পতিবার কিন্তু আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা আমাদের এপিসোড প্রচার করব ইনশাল্লাহ রাত 10:59। আর আমরা যে রিমেম্বারিং স্টোরিজটা করতাম, এখানে কিন্তু আমরা এখন হরর নাইট শুরু করব ইনশাল্লাহ। তো কারণ রিমেম্বারিং স্টোরিজে আমার বলা পুরোনো ঘটনাগুলো তো আপনার সামনে উপস্থাপন করতাম, ইতিমধ্যে অনেকগুলো ঘটনা বলে ফেলেছি, আর যেগুলো বলা হয়নি সেগুলো নতুন করে সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু কবে সংগ্রহ করতে পারবো, কবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এটা তো বলা মুশকিল। এই জন্যই মূলত রিমেম্বারিং স্টোরিজটা আপাতত ক্লোজ রেখেছি। ইনশাল্লাহ যদি কখনো পাই ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপাতত এটা ক্লোজড হয়ে আছে, ক্লোজডই থাক। আমরা হরর নাইট যেটা ফেসবুক পেজে শুরু করেছিলাম পরীক্ষামূলকভাবে, এখন সেটা একই সাথে শনিবার রাত 10:59 রিমেম্বারিং স্টোরিজের জায়গায় সেটা আমরা রিপ্লেস করেছি। ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে সেটা প্রিমিয়ার হবে ইনশাল্লাহ শনিবার রাত 10:59। এখন থেকে শনিবারে কিন্তু আপনারা নতুন ঘটনাই পাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত, তবে একটি করে ঘটনা আমরা উপস্থাপন করব। আর মাঝে মাঝে তো ফ্রাইডে স্পেশাল এপিসোড হবেই। আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, রহস্য পছন্দ করেন, শুধু তাদের জন্য আমরা সোমবার অমীমাংসিত রহস্য এপিসোডটা রেখেছি। সোমবারের অমীমাংসিত রহস্য এপিসোড কিন্তু কোনো ভুতুরে ঘটনা নয়। অনেকেই বলেন যে ভুতুরে ঘটনা দেন, আসলে ভুতুরে ঘটনার এপিসোডটা তো অমীমাংসিত রহস্য না, এটা রহস্য নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, যার কারণে এখানে আমাদের ভয় বা ভূত খোঁজার কোনো প্রয়োজন নাই। এটা শুধু রহস্যপ্রেমীদের জন্য এই এপিসোডটা, যেটা আমরা প্রতি সোমবার রাত 10:59 অমীমাংসিত রহস্য শিরোনামে প্রচার করে আসছি। পৃথিবীর অনেক জায়গায় অনেক রহস্য রয়েছে, আমাদের এই চ্যানেলে আমরা সেগুলো যতদূর সম্ভব, যতটুকু আমরা জানি, বিভিন্ন জায়গায় যে কিছু তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার রাত 10:59 ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি